দেখো, এবার আমরা পড়ছি বলের ভ্রামক। ঠিক আছে, ধরো কোনো বস্তুর উপরে এই দিকে একটা এফ বল কাজ করেছে। এটা একটা স্থির বিন্দু, যেই বিন্দু থেকে এই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হচ্ছে ডি। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে, ধরলাম এই পয়েন্টে কোনো একটা ঘূর্ণন অক্ষ রয়েছে, সেই অক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুয়ের সমন্বয়ে কি হয়, এখানে যদি কোনো বস্তু থাকে তাহলে এইখানে যদি আমি সোজা বল প্রয়োগ করি, তাহলে এই এফ এবং ডি এই দুটোর গুণফল বস্তুর মধ্যে এমন একটা ধর্মের সৃষ্টি করে যার ফলে বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়। একে বলা হয় বলের ভ্রামক। ঠিক আছে, ধরো তুমি মনে মনে কল্পনা করো যে এখানে তোমার একটা দরজা আছে, সেই দরজার হিঞ্জটা হচ্ছে এই দিকে, মানে আটকানো, দরজার কবজা এই দিকে। এখন তুমি যদি এখানে একটা দরজার এই কোণা দিয়ে একটা সোজা বল প্রয়োগ করো, স্ট্রেট বল প্রয়োগ করো, দরজাটা কি হবে? দরজাটা তো এইভাবে ঘুরে যাবে। তার মানে কোনো বিন্দু সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে এসে লম্বভাবে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হয়। কার জন্য সৃষ্টি হয়? বলের ভ্রামকের জন্য সৃষ্টি হয়। তো এই বলের ভ্রামককে কিভাবে আমরা পরিমাপ করি? প্রযুক্ত বল এবং ওই নির্দিষ্ট বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এখানে যেরকম এফ ইন্টু ডি। তাহলে আমরা দেখো জিনিসটাকে এইভাবে ডিফাইন করছি বলের ভ্রামককে, যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং কোনো ঘূর্ণাক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই দুয়ের সমন্বয় যে ভেক্টর রাশিটি ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে, ওই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে, তাকে ওই ঘূর্ণাক্ষের সাপেক্ষে প্রযুক্ত বলের ভ্রামক বলা হয়। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বলের মান ক্যাপিটাল এফ ও ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব ডি এর গুণফলই ভ্রামকের মান নির্দেশ করে। তাহলে এফ আর ডি গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বলের ভ্রামক। এটাকে ক্যাপিটাল জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এটা সমান সমান হয় এফ ইন্টু ডি। বলের ভ্রামক জি একটি অক্ষীয় ভেক্টর। কেন অক্ষীয় ভেক্টর? যেই সব ভেক্টর রাশিগুলি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কাজ করে সেগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর। যেমন কৌণিক বেগ একটা অক্ষীয় ভেক্টর, ঠিক আছে, কৌণিক ত্বরণ একটা অক্ষীয় ভেক্টর। ঠিক একইভাবে আমরা এই ক্ষেত্রে এই বলের ভ্রামককেও আমরা অক্ষীয় ভেক্টর বলতে পারি। ঠিক আছে, তাহলে এই বলের ভ্রামক, তাহলে বস্তুর উপরে বলের ভ্রামক কি কাজ করে? বস্তুর মধ্যে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে বলের ভ্রামক জি একটি অক্ষীয় ভেক্টর। একক কি? দেখো এফ ইন্টু ডি, তাহলে সিজিএসে হবে ডাইন ইন্টু সেন্টিমিটার আর এসআইতে হবে নিউটন ইন্টু মিটার। মাত্রা, জি এর মাত্রা সমান সমান এফ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা। এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু ইন্টু ডি এর মাত্রা হচ্ছে কত? দূরত্ব এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হয়ে গেল কি আমাদের বলের ভ্রামকের মাত্রা। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বলের ভ্রামক হচ্ছে বল এবং কোনো বিন্দুর সাপেক্ষে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলই হচ্ছে বলের ভ্রামক। বলের ভ্রামক কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে সেই বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। এই দুটো জিনিস আমাদের শুধু মনে রাখতে হবে। কি কি? নাম্বার ওয়ান, বলের ভ্রামক কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর মধ্যে কি সৃষ্টি করে? ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে, বস্তু ঘোরে। ঠিক আছে, আর কি বলের ভ্রামকটা কি না? ওই বলের ভ্রামক হচ্ছে প্রযুক্ত বল এবং কোনো বিন্দু সাপেক্ষে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল, এখানে যেরকম এফ ইন্টু ডি। তাহলে বলের ভ্রামক আমাদের বলতে গেলে সবসময় কোনো একটা বিন্দু বা বিন্দুকে বা কোনো একটা অক্ষকে রেফারেন্স নিতে হবে, যার থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হিসাব করতে হবে। ঠিক আছে, এই বিন্দু, এখানে ও বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক হয়েছে এফ ইন্টু ডি, যার ফলে এখানে কোনো একটা বস্তুর উপর এটা প্রয়োগ করলে বস্তুটা ও বিন্দুর সাপেক্ষে ঘুরতে শুরু করে। ঠিক আছে, বলের ভ্রামক। ধরো এইখানে একটা এ বি একটা দণ্ড আছে সাপোজ। ঠিক আছে, এখন ভালো করে দেখো যে এই এ বি দণ্ডের ওপরে আমি তিনটে বিন্দু নিয়েছি, এ বিন্দু, ও বিন্দু, বি বিন্দু। আমি ধরলাম ও বিন্দুর ওপরে F1 বল এই দিক বরাবর কাজ করছে, এ বিন্দুর ওপরে F3 বল এই দিক বরাবর কাজ করছে,
বি বিন্দুর ওপরে F2 বল এই দিক বরাবর কাজ করছে। এখন এই ও বিন্দু হচ্ছে আমার এই যে এরকম নির্দিষ্ট বিন্দু যার সাপেক্ষে বলের ভ্রামক আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে আমরা এই বলের ভ্রামকগুলো কীরকম হয় আমরা একটু দেখি। দেখো ভালো করে, এই দণ্ডটার ও বিন্দুর সাপেক্ষে মানে ও বিন্দুটা ফিক্সড, তাহলে এই বলটা দণ্ডটাকে কোন দিকে ঘোরাতে চাইবে? এই দিকে। আর এই বলটা দণ্ডটাকে কোন দিকে ঘোরাতে চাইবে? তার বিপরীত দিকে, এই দিকে, তাই না? এটাকে যদি আমি ফিক্সড করি, দেখো এই পয়েন্টটাকে যদি আমি ফিক্সড করি, তাহলে এই বলটা মানে এই দিকে বল প্রয়োগ হচ্ছে, তাহলে বস্তুটাকে এই দিকে ঘোরাতে চাইবে দণ্ডটাকে। আর এই বলটা দেখো এই দিকে কাজ করছে, তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বলটা ঠিক আছে কোন দিকে ঘোরাতে চাইবে বস্তুকে? দেখো কোন দিকে ঘোরাতে চেয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তার মানে F2 বলটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চাইছে ও বিন্দুকে ফিক্সড রেখে। F3 বলটা কোন দিকে ঘোরাতে চাইছে দণ্ডকে? দেখো ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই না? ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে F3 বলটা দণ্ডকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চাইছে, আর F2 বলটা দণ্ডটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমত F1 বলের ভ্রামক শূন্য। কেন শূন্য? যেহেতু F1 বল ঘূর্ণন কেন্দ্রের মধ্য দিয়ে যায়। F1 বল এই এটা তো ঘূর্ণন কেন্দ্র, ফিক্সড পয়েন্ট, তাই F1 বল যেহেতু ঘূর্ণন কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়ায় ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত? ঘূর্ণাক্ষ তো এখানেই, তাহলে এখান থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব কত? 0, কারণ এর মধ্যে দিয়েই তো বলটা গেছে। তাহলে ডি যদি 0 হয় তাহলে বলের ভ্রামক কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সেই জন্য F1 বলের ভ্রামক শূন্য। তাহলে যে বিন্দু সাপেক্ষে আমরা বলের ভ্রামক নির্ণয় করছি সেই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রান্ত বলের ক্ষেত্রে ওই বিন্দুর সাপেক্ষে ওই বলগুলির ভ্রামক সবসময় শূন্য হয়, যেই কারণে এখানে F1 বলের ভ্রামক শূন্য হলো। কেমন? দেখো F2 বলের কথা। F2 বল তার মানে এই বস্তুটাকে কোন দিকে ঘোরাতে চাইবে? এই দিকে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘূর্ণন সৃষ্টি করায়। প্রচলিত প্রথা অনুসারে এই বলের ভ্রামককে নেগেটিভ ধরা হয়। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরে তাহলে নেগেটিভ, ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরে তাহলে পজিটিভ। আমরা যদি এটাকে ডিরেকশন হিসেবে ধরে নিই তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? যে F2 বল, সরি আমি একটুখানি এখানে ইন্টারাপ্ট করছি, আমরা ডিরেকশনটাকে একটু চেঞ্জ করি। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাকে পজিটিভ ধরি, আর এই বলটা তো বস্তুটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতে চেয়েছে, এটাকে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে, তাহলে F2 বল অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করায় F2 বলের ভ্রামক পজিটিভ। ঠিক আছে, আর F3 বল ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করায় প্রচলিত প্রথা অনুসারে এই বলের ভ্রামককে নেগেটিভ ধরা হয়। তাহলে প্রদত্ত চিত্রে একতলীয় বলগুলি কি কি? F1, F2, F3। এই একতলীয় বলগুলির মোট ভ্রামক কত? তাহলে মোট ভ্রামক ক্যাপিটাল G = O এর সাপেক্ষে F1 × 0, কারণ মূল বিন্দু থেকে ক্রিয়ার লম্ব দূরত্ব 0, প্লাস F2 দেখো মূল বিন্দু থেকে এই যে বিন্দুর সাপেক্ষে বা ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণন কেন্দ্র থেকে F2 বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব হিসাব করতে হবে, মানে এই দূরত্বটা মানে OM। তাহলে F2 × OM, ক্লিয়ার? প্লাস F3, এটাকে আমরা মাইনাস দিচ্ছি কারণ যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশন, দ্যাট ইজ মাইনাস F3 × ON, লম্ব দূরত্বটা। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? F2 × OM মাইনাস F3 × ON। ঠিক আছে, তার মানে দেখো ভালো করে, এটা তো ধরো শূন্য হয়ে গেল এর ভ্রামক, তাহলে F2 × OM মাইনাস F3 × ON। কেমন? ধরি ক্যাপিটাল F বলকে AB রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই হলো আমাদের ক্যাপিটাল F বল, যাকে AB রেখা দ্বারা আমরা এখানে প্রকাশ করেছি। তাহলে এই O বিন্দু সাপেক্ষে F বলের ভ্রামক সমান সমান কত? F বলের মান ইন্টু O বিন্দু থেকে F বলের ক্রিয়ারেখার ওপর লম্ব দূরত্ব। তাহলে F বলের মান মানে হচ্ছে AB, এই AB হচ্ছে F বলের মানকে নির্দেশ করছে, ইন্টু O
ও বিন্দু থেকে এফ বলের ক্রিয়ারেখার উপর লম্ব দূরত্ব, এখানে আমি ছবিতে দেখতে পাচ্ছি ওসি, তাহলে এটা হয়ে গেল এবি ইন্টু ওসি। ঠিক আছে, এখন এবি ইন্টু ওসিকে আমি এভাবে লিখছি, দেখো ভালো করে, 2 ইন্টু হাফ এবি ইন্টু ওসি লিখতে পারি। এখন দেখো এখানে 2 ইন্টু হাফ এবি ইন্টু ওসি, এটা হয়ে গেল দেখো ও এ বি, এই যে ত্রিভুজটা ও এ বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের উচ্চতা কত? ওসি, তাই না? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন? তার মানে এফ বলের ভ্রামক হয়ে গেল, এফ বলের এই আদি বিন্দু এবং অন্তিম বিন্দু সঙ্গে যে বিন্দুর সাপেক্ষে ভ্রামক নির্ণয় করছি, এই তিনটে মিলে যে ত্রিভুজ তৈরি করছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে সুতরাং কোনো বিন্দু সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান হলো, আমরা কি পাবো? কোনো বিন্দু সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান হলো বলটির আদি বিন্দু, এই দেখো আদি বিন্দু এ, অন্তিম বিন্দু বি এবং ওই বিন্দু মানে হচ্ছে ও বিন্দু যার সাপেক্ষে নির্ণয় করছি, যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার ক্ষেত্রফলের দ্বিগুণ। কেমন? এই ক্ষেত্রেও সেই একই ক্ষেত্রফল হবে। দেখো এ বি যদি এফ বলকে নির্দেশ করে, ও বিন্দু যদি ধরো এইখানে না হয়ে এইখানে কোনো একটা বিন্দু আমি নিতাম, তার সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করতাম, দেখো এখানে নিয়েছি এর উপরে, তাহলে এই ক্ষেত্রে ওসি হচ্ছে তার উচ্চতা, তাহলে এই ক্ষেত্রেও কত হতো? এ বি ইন্টু ওসি, তার মানে হাফ ইন্টু এ বি ইন্টু ওসি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা একই, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে কোনো বিন্দু সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান, কোনো বিন্দু সাপেক্ষে একটি বলের ভ্রামকের মান হলো বলটির আদি বিন্দু, অন্তিম বিন্দু এবং ওই বিন্দু মানে হচ্ছে যে বিন্দু সাপেক্ষে আমরা বলের ভ্রামক নির্ণয় করছি সেই বিন্দু মিলে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। ঠিক আছে, এটা মনে রাখবে।